দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। পুরনো জমিদার বাড়ি, যেখানে গিয়েই জানতে পারলেন এখানে এসেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, শেরেবাংলা একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ উপমহাদেশের রাজনৈতিক সামাজিক ক্ষেত্রের প্রথম সারির ব্যক্তিত্বরা। শুধু তাই না, তাদের সৃষ্টিকর্মের অনেক কিছুও তৈরি হয়েছিল এখানে বসেই। শুনে অবাক লাগলেও রাজধানীর পুরনো ঢাকার ২০০ বছরেরও পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ির ব্যবহার্য শত বছরের নিদর্শনগুলো দেখার সাথে সাথে খাওয়া দাওয়া করারও সুব্যবস্থা আছে। এই বাড়ির বর্তমান মালিক জমিদার বংশের ষষ্ঠ পুরুষ আবু মোহাম্মদ ইমরানের আতিথেয়তা মনে করিয়ে দেবে জমিদার বাড়ির স্মৃতিকথা। অবসরে যদি ইতিহাস ঐতিহ্যের সাথে হারিয়ে যাওয়া যায় তবে মন্দ কি, আর সাথে সেই ঐতিহ্যবাহী খানাপিনা। এজন্য এক অন্যরকম গল্প। পুরানো ঢাকার বেচারাম দেউরির নূরবক্স লেইনের জমিদার বাড়ি। এখানে ভোজন রসিক পাবেন ঐতিহ্যের সংস্পর্শ আর নান্দনিক সৌন্দর্য। আর্মেনীয় স্থাপত্য পদ্ধতিতে তৈরি ২০০ বছরের বেশি বয়সী এই বাড়ি পাড়ার লোকের কাছে পরিচিত জমিদার বাড়ি নামে। হেরিটেজ সবচেয়ে বড় মূল্যবান জিনিস। একটা স্বর্ণ ভেঙে গেলে ওটাকে মেরামত করা যায়, আবার পাওয়া যায়, কিন্তু একটা হেরিটেজ, একটা প্রত্নতত্ত্ব যখন ধ্বংস হয়ে যায় ওটাকে আর পাওয়া যায় না। দ্যাটস ওয়াই আই এম অলওয়েজ সে হেরিটেজ ইজ মোর costly than the ornaments. When the ornament destroy, you will get it back 100%, no doubt. When the heritage destroy, you will never get it back. That's why we love to maintain the heritage, and everybody should maintain the heritage. স্মৃতি বিস্মৃতির নগরী ইতিহাস বইয়ের তথ্য মোতাবেক জমিদার আবুল খায়রাত মোহাম্মদের প্রথম পুরুষ মুন্সি আলম, আর মুন্সি আলম বংশের ষষ্ঠ পুরুষ আবু মোহাম্মদ ইমরান। এই বাড়ির লোকেদের আতিথেয়তার সুনাম বহু যুগের। সেই ধারাবাহিকতায় ঐতিহ্য দর্শনের সুযোগ আর পারিবারিক আবহে রকমারি ঢাকাই খাবারের স্বাদ নিতে বাড়িতে চালু হয়েছে অন্যরকম এক রেস্তোরাঁ, নাম ইমরানস হেরিটেজ হোম। এই সেই টেবিল, যে টেবিলে বসে আমাদের এই সাবকন্টিনেন্টে আপনার সেই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আমাদের হোসেন শহীদ সরওয়ার্দী, এই সাবকন্টিনেন্টে আমাদের বাংলার বাগ শেরে বাংলা একে ফজলুল হক, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের মৌলভী আমাদের আব্দুল হামিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই টেবিলে বসে আমাদের কাজ করবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এই টেবিলে বসে এস এম সুলতান, বড় বড় পলিটিক্যাল লিডার্স এবং যারা আমাদের তখনকার দিনে যারা প্রসিদ্ধ বিখ্যাত ছিলেন তারা এই বাসায় এসছেন। এই টেবিলেই বসে ওনারা মিটিং করেছেন, এখানে লাঞ্চ করেছেন, ডিনার করেছেন। এই জন্য আমি টেবিলটার নাম হচ্ছে টেলিস্কোপিক টেবিল। আমরা যেমন ক্যামেরা যেমন লেন্স থাকে ছোট করি বড় করি, এই টেবিলটা সেই রকমই, এই জন্য এটার নাম হচ্ছে টেলিস্কোপিক টেবিল। এটা একটু দেখাচ্ছি আপনাকে খুলে, দেখেন এটা পার্ট বাই পার্ট খোলা যাচ্ছে, এক একটা পার্ট দেখেন। অন্দরমহলে ঢুকলেই চোখে পড়বে কাচের কারুকাজ করা নকশাদার স্তম্ভ, উঁচু সিলিংয়ের সাথে বড় বড় দরজা জানালা। বিশাল হলরুমে সাজানো আছে শতবর্ষী আসবাব। সেখানে শোভা বাড়াচ্ছে তুরস্ক থেকে আনা পুরনো ঝাড়বাতি।
পুরনো সেই চন্দন কাঠের সিন্দুকের ঢাকনা খুলতেই একে একে বেরিয়ে এলো খানদানি পানদান, হাতির দাঁত আর সেগুন কাঠের তৈরি খড়মসহ নানান তৈজসপত্র। ঘরের কোণে থাকা তাস খেলার টেবিলের ধরন দেখে মনে হবে যেন জাদুর বাক্স। সোনার প্রলেপ দেওয়া 200 বছরের পুরানো পবিত্র কোরআন শরীফ, মরচে পড়া তলোয়ার, চমৎকার কারুকাজ করা আতরদানি বাড়িটির ঐতিহ্যের জানান দিচ্ছে। মুন্সি নুরবাগ সাহেবের ব্যবহৃত আলমারি, এটা খুব রেয়ার একটা আলমারি। এখানে সব বড় বড় এখানে খুব নাম করা বইগুলো এখানে কালেকশন করা আছে। উনার সম্রাট শাহজাহানের বিশেষ আমন্ত্রণে উনি ইয়েমেন থেকে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, এবং যখন উনি দিল্লিতে আসেন মুঘল সম্রাট শাহজাহানের আমন্ত্রণে, তারপরে উনি চলে আসেন চিটাগং, সিলেট, নোয়াখালী। এইভাবে আস্তে আস্তে উনি ইসলাম বিস্তার করতে থাকেন এবং পাশাপাশি উনি জমিদারি বিস্তার করতে থাকেন। এবং উনি খুব সুফি ছিলেন এবং উনি খুব এডুকেটেড ছিলেন, মুফতি ছিলেন। এবং উনারই হাতের লেখা, আমাদের ফার্স্ট জেনারেশন মুন্সি মোহাম্মদ আলম, উনারই হাতের লেখা পবিত্র কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ, এটা হচ্ছে স্বর্ণের পাত খচিত, উইচ ওয়ান ইজ গোল্ড প্লেটেড। সেটা আমি আপনাকে দেখাচ্ছি। যখন উনি এসেছিলেন 1600 শতকের দিকে যখন এসেছিলেন, তর্জমা, আর এটা হচ্ছে কোরআন। এটা লালগুলা হচ্ছে ট্রান্সলেট। যত্ন করে রাখা আছে পূর্বপুরুষদের আঁকা ছবির অ্যালবাম, আরও আছে সেই সময় আসা রাজনীতিকদের ছবিও। দিনের বেলায় জানালার কাচের নকশার উপরে সূর্যের আলো এসে মেঝেতে নানা আঁকিবুকি করে। বাইরে থেকে দেখলে মনে হয় জমিদার সাহেব যেন ঘরের ভেতরে আলোর সাথে খেলা করছেন। তবে এটাকে প্রথাগত কোনো রেস্তোরাঁ বলতে নারাজ ইমরান। তার মতে ইতিহাস ঐতিহ্যের সাথে যাদের আলাদা টান আছে তারাই মূলত এখানকার ভোক্তা। 2018 সালে শুরু হওয়া ঐতিহ্যের সাথে এই রসনা বিলাসে যেতে হলে যোগাযোগ করতে হবে কমপক্ষে 3 দিন আগে। সর্বনিম্ন 5 জন ও সর্বোচ্চ 20 জনের একটা দলের জন্য দুপুর অথবা রাতের খাবারের ফরমায়েশ করা যাবে। ফরমায়েশের জন্য লাঞ্চ অ্যাট ইমরানস হেরিটেজ হোম এই ফেসবুক পেজে যেতে হবে। এই জমিদারের যে প্রথম যে বংশধর যিনি এসেছিলেন ইয়েমেন থেকে বিশেষ আমন্ত্রণে, মুঘল সম্রাট শাহজাহানের বিশেষ আমন্ত্রণে এসেছিলেন। উনি ইয়েমেন থেকে দিল্লিতে আসেন, ইসলাম প্রচার করেন। তারপরে সেই নোয়াখালী যশপুর থেকে তারপরে ত্রিপুরা, এদিকে সিলেট, চিটাগং বিস্তার এলাকা নিয়ে উনি ইসলাম প্রচার করেন এবং পাশাপাশি উনি জমিদারিও করেন। এবং তার যে ছেলে, উনি যখন আসলেন দিল্লি থেকে, যখন আসলেন নোয়াখালীতে, ত্রিপুরায়, তখন নোয়াখালী যশপুরের এক জমিদার উনি খবর পেয়েছেন মুন্সি মোহাম্মদ আলম এসছেন ইয়েমেন থেকে, তার ছেলেকে এখানে মেয়ে খুঁজছেন। তখন সেই জমিদার উনি পাগলের মতো খুঁজছেন মুন্সি মোহাম্মদ আলমের ছেলে, তার মেয়ে পায়গম নিয়ে আসবেন। এবং বলা বাহুল্য এই কারণে, যখন উনি পায়গম নিয়ে আসলেন নুরবাগ সাহেবের সাথে বিয়ে করার জন্য, তখন উনি মেয়ের সাথে বিয়ে দিলেন। সেই জমিদার, যশপুরের জমিদার, বিয়ে দেওয়ার পরে উনি নুরবাগ সাহেবকে কিছু জায়গা গিফট করলেন, জমিদার কিছু গিফট করলেন। তার পাশাপাশি উনি শ্বশুরবাড়ি থেকে যেটা পেয়েছেন ওটা তো আছেই, তার পাশাপাশি উনি জমিদারি বাড়াতে সেই ত্রিপুরা চলে গেলেন, চিটাগং চলে গেলেন, সিলেট চলে গেলেন। তারপরে উনার একমাত্র ছেলে মৌলভী আবুল খায়রাত মোহাম্মদ, আমাদের থার্ড জেনারেশন, যিনার এই জমিদার বাড়ি, আমাদের থার্ড জেনারেশন। এবং উনার সেকেন্ড জেনারেশন হচ্ছে মুন্সি মৌলভী আবুল খায়রাত মোহাম্মদের 2 ছেলে
বড় ছেলে খান সাহেব মৌলভী আবুল হাসনাত এবং ওনার ছোট ছেলে মৌলভী আবু জাফর জিয়াউল হক ওরফে নাবালক মিয়া এবং ওনার 2 মেয়ে, এক মেয়ে হচ্ছে খাতিজা খাতুন, আরেক মেয়ে হচ্ছে আয়েশা খাতুন ছিলেন। এবং উনি যেহেতু চেয়ারম্যান ছিলেন, যেটাকে আমরা মেয়র বলি, তখন কিন্তু চেয়ারম্যান বলা হতো, আর কাউন্সিলরকে বলা হতো কমিশনার। যখন উনি কমিশনার চেয়ারম্যান ছিলেন, তখন কিন্তু ঢাকাতে যত মিটিং হতো, বড় বড় পলিটিক্যাল লিডার্সরা আসতেন, বাইরে থেকে যারা এসছেন তাদেরকে উনি স্বাগত জানাতেন এবং এই বাসাতে নিয়ে আসতেন। যেহেতু ওনার বাসা এত প্রসিদ্ধ, উনি নিয়ে আসতেন। এবং এখানে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এসছেন, এখানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, এটা আমার বাবার কথা। এখানে আমাদের গান্ধীজিও এসেছেন এই বাসায়। তো এখানে বিখ্যাত ব্যক্তিদের পদচারণা ছিল, জ্ঞানী গুণীদের পদচারণা ছিল। এই জন্য এখানে বড় বড় যারা জ্ঞানী গুণী ছিলেন, তারা এই বাসাটাকে বলতেন জ্ঞান আহরণের বাসা। এবং পলিটিক্যাল লিডার্সের মুখে একটাই কথা ছিল, এই বাসাকে তারা সিকিউর মনে করতেন, নিরাপত্তা মনে করতেন। জমিদার বাড়ির এত বছরের ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ধরে রাখার পুরো কৃতিত্বই আবু মোহাম্মদ ইমরানের। আর এজন্য এলাকার সবাইকে দেখা গেছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার সোহাগী কেবল বাংলাদেশি নয়, মুসলিম বিশ্বের প্রথম নারী হিসেবে ইতোমধ্যে বিশ্বের 155টি দেশ ভ্রমণ করে উড়িয়েছেন লাল সবুজের পতাকা, গড়েছেন অনন্য রেকর্ড, মুখোমুখি হয়েছেন ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর নানা অভিজ্ঞতার। তারপরেও হাল ছাড়েননি। জাতিসংঘে স্বীকৃত অবশিষ্ট 38টি দেশ ঘুরে বিশ্ব রেকর্ড গড়তে চান তিনি। দুঃসাহসিক এই অভিযাত্রী কথা বলেছেন এনটিভির সাথে। পামিরের রাজধানী খোরক থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। 22 বছর ধরে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন নাজমুন নাহার সোহাগী। পৃথিবী ঘুরে বেড়াবেন বলে সংসার বাঁধেননি। বিশ্বের যেখানেই গেছেন সঙ্গী করেছেন লাল সবুজের এই পতাকাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পামির। আবেগ আর ভালোবাসার এই পতাকাই তার কাছে দেশপ্রেমের প্রতীক। ছাদ থেকে আপনাদের সবার জন্য অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। শান্তির বার্তা নিয়ে বিশ্বভ্রমণে গিয়ে বিপদসংকুল পরিবেশ মোকাবেলা করেছেন অসীম সাহসিকতার সাথে। ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখেছি যে পৃথিবী ভ্রমণ করব, সেটার জন্য নিজেকে প্রস্তুত করেছি। কিন্তু আমি কিভাবে পৃথিবী ভ্রমণ করব আমি জানতাম না, কারণ বিশ্ব আমার কাছে একটা স্বপ্নময় একটা জায়গা এবং বিশ্বের এই সব কিছুকে আমার দেখা, সেই স্বপ্নকে আমি লালন করেছি। আমার বাবার মুখে পৃথিবীর অনেক গল্প শুনেছি। আমার দাদা একজন উনিও পর্যটক ছিলেন, পৃথিবীর অনেক জায়গায় উনি ট্রাভেল করেছেন তৎকালীন সময় 1926 থেকে 31 সালে। আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আমি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের উপর অনেক বই পড়েছি। সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি যে আমাকে দেশের জন্য কিছু করতে হবে, পৃথিবী ভ্রমণ করব, পৃথিবীর সুন্দর সুন্দর জায়গায়। তখন আমি প্ল্যান করেছি যে আমি বাংলাদেশের ফ্ল্যাগকে তুলে ধরবো সেখানে, যে আমার কাজের মাঝে দেশ থাকবে। আমি যেমন 14,200 ফিট টপ অফ দ্য মাউন্টেনে যখন আমি গিয়েছি, পেরু রেইনবো মাউন্টেন, সেখানে আমার শ্বাসকষ্ট হয়েছে, সেখানে আমার গাইড আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। কিন্তু তারপরও কিন্তু আমি সেই সর্বোচ্চ চূড়ায় আমি উঠেছি, যেখানে প্রচণ্ড মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণা নিয়ে আমি থমকে ছিলাম। কিন্তু তারপরে আবার একটা ছেলে পাশ দিয়ে যাচ্ছে একটু লিকুইড ইনহেলার দিয়ে, সেটা আমি নাকে ধরে আবার আমার শক্তি চলে এসেছে, আবার আমি অভিযাত্রা করেছি সেই পাহাড়ের উপরে। শৈশবে বই পড়তে পড়তে শুরু হয় বিশ্বভ্রমণের নেশা। গার্লস গাইডে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে স্বপ্ন পূরণের সূচনা হয় ভারত ভ্রমণ থেকে।
শিক্ষাবৃত্তি নিয়ে সুইডেনে গিয়ে শুরু হয় বিশ্বভ্রমণ। বাংলাদেশের পর্যটক হিসেবে নানা দেশ থেকেও পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। 155 দেশে 55 রকম প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। যেমন আফ্রিকাতে অনেক ধরনের প্রবলেম হয়েছে, জঙ্গলের মধ্যে আটকা পড়েছি, 2.5 দিন আমি না খেয়েছিলাম, শুধু 2টা হোয়াইট অরেঞ্জ আমি খেয়েছিলাম। মধ্যরাতে 3টার সময় আমাকে পায়ে হেঁটে আদিবাসী বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। আমি পানি খেতে পারিনি দীর্ঘ 56 ঘন্টা জার্নি, কখনো 58 ঘন্টা, কখনো 46 ঘন্টা জার্নি। বর্ডার ক্রস করতে না পেরে আমি আদিবাসীদের সাথে আমাকে থাকতে হয়েছে। আমি গুলির মুখোমুখি হয়েছি, আমাকে ছুরি দিয়ে মেরে ফেলতে চেয়েছিল গুয়াতেমালার স্ট্রিটে, সব কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য। সেখান থেকেও কিন্তু আমি বেঁচে গেছি মিরাকলি, এবং আমি রক্তাক্ত হয়েছি, আমি পড়ে গেছি। আমার কিরগিস্তানের যখন মাউন্ট সামিট আমি উঠতে গেছি, সেখান থেকে ফেরার পথে আমি ঝুলন্ত একটা গাছের সাথে আমি ঝুলে আমাকে থাকতে হয়েছে। আমি পড়ে পিছলে গিয়ে একটা ছোট্ট বুনো গাছের সাথে ধরেছিলাম। একটা ভালো অ্যাওয়ার্ড পেয়েছি, সেটা হচ্ছে পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড, যেটা পেয়েছেন মিখাইল গর্বাচেভ, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসার, পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্রপ্রধানরা। সেটা আমেরিকা থেকে আমি পেয়েছি, শ্রী চিন্ময় সেন্টার থেকে। আরেকটা পেয়েছি পিস রানার অ্যাওয়ার্ড, মিস আর্থ কুইন অ্যাওয়ার্ড, লন্ডনে স্পেশাল অ্যাওয়ার্ড। বাংলাদেশে পেয়েছি অনন্যা শীর্ষদশ থেকে শুরু করে গেম চেঞ্জার অ্যাওয়ার্ড, মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল উইমেন অ্যাওয়ার্ড, বেশ কিছু অ্যাওয়ার্ড আমি পেয়েছি। বাংলাদেশের পর্যটক হিসেবে নানা দেশ থেকেও পেয়েছেন অসংখ্য মানুষের ভালোবাসা। নাজমুন নাহার সোহাগী মনে করেন, যদি স্বপ্ন থাকে অটুট, তাহলে কোনো বাধাই স্বপ্ন পূরণকে দাবিয়ে রাখতে পারবে না। শেকড় থেকে শিখরে পৌঁছানোটাই কেবল সময়ের ব্যাপার। বেনি আকৃতির চুলের জট, তা আবার লম্বা হতে হতে এত দূর গেছে যে বিশ্বের সবচেয়ে লম্বা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন যুক্তরাষ্ট্রের এক নারী। 40 বছরের চেষ্টায় চুলের বেনি 110 ফুট লম্বা করেছেন ফ্লোরিডার আশা। সেই চুল একবার পরিষ্কার করতেই লাগে 6 বোতল শ্যাম্পু। চলুন দেখে আসি লম্বা সেই চুল। বেনির রানী হিসেবে তার বিশ্বজোড়া খ্যাতি। তিনি আশা ম্যান্ডেলা, বাস করেন আমেরিকার ফ্লোরিডায়। পড়শিরা মজার ছলে তাকে বেনির রানী বলে ডাকেন, তবে সেটা বাড়াবাড়ি নয়। 2009 সালে একবার চুলের লক বা বিশেষ ধরনের জট পাকানো বেনির দৈর্ঘ্য মাপিয়েছিলেন তিনি। সে সময় দৈর্ঘ্য ছিল 19 ফুট 6.5 ইঞ্চি। তারপর 13 বছরে আশার চুল আরও লম্বা হয়েছে। আশার দাবি, বর্তমানে তার প্রিয় চুলের বেনি 110 ফুট লম্বা। 40 বছর আগে ত্রিনিদাদ অ্যান্ড টবাগো থেকে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তারপর থেকেই চুলে জট পাকানো বেনি তৈরি শুরু। বর্তমানে তার চুলের ওজন প্রায় 19 কিলোগ্রাম। কিন্তু একে ভার ভাবতে নারাজ আশা, বরং এটিকে নিজের শিরোভূষণ মনে করেন তিনি। আশার স্বামী ইমানুয়েল পেশায় কেশ শিল্পী, জট পাকানো চুলের স্টাইলিস্ট। আশার চুলের পরিচর্যা করেন তিনি। আশার চুল একবার পরিষ্কার করতে অন্তত 6 বোতল শ্যাম্পুর প্রয়োজন হয়। ভেজা চুল শুকোতেও লাগে দীর্ঘ সময়। সম্প্রতি লম্বা চুলের বেনি রেখে গড়েন বিশ্ব রেকর্ড, নাম লেখান গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে। প্রায় 40 বছর আগে স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যার জন্য 24টি নৌকাখচিত চেয়ার নির্মাণ করিয়েছেন নাটোরের ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুল। কত রকম স্বপ্ন থাকে মানুষের, আর তা পূরণের জন্য থাকে প্রচেষ্টা। তাই থেমে থাকেননি তিনি। কারিগরকে দিক নির্দেশনা দিয়ে 3 মাসে বানিয়েছেন দর্শনীয় চেয়ারটি। এখন অপেক্ষায় আছেন চেয়ারটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর। নিজের লালিত স্বপ্নকে এভাবেই প্রতিদিন নিজ হাতে মুছে রাখেন নাটোরের গুরুদাসপুর উপজেলার ক্ষুদ্র মুরগি ব্যবসায়ী সাইদুল ইসলাম। তার আশা, তার বানানো স্বপ্নের এ চেয়ারে একদিন বসবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চেয়ারটির প্রতিটি পরতে পরতে এক একটি নৌকাকে ফুটিয়ে তোলা হয়েছে চমৎকারভাবে।
যা যে কারো দৃষ্টি কাড়বে খুব সহজে। সাইদুলের দেয়া নির্দেশনায় প্রায় ৩ মাসের পরিশ্রমে নিপুণ হাতে ২৪টি নৌকা খচিত দর্শনীয় চেয়ারটি নির্মাণ করেন কাঠমিস্ত্রি হাসিনুর রহমান। ১৯৮৩ সালে সাইদুলের বয়স যখন মাত্র ১২-১৩ বছর, তখন গুরুদাসপুর উপজেলার বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজে আওয়ামী লীগের এক জনসভায় যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। চাচার সাথে সেই জনসভায় যোগ দেয়া সাইদুল সেদিন দেখেছিলেন সভা মঞ্চে সাধারণ এক চেয়ারে বসা বঙ্গবন্ধু কন্যাকে। ওই দিনই তার মনে বাসা বাঁধে বঙ্গবন্ধু কন্যার জন্য একটি সুন্দর চেয়ার বানিয়ে উপহার দেবেন তিনি। মনে সাধ থাকলেও সামর্থ্যের কারণে থমকে ছিল তার স্বপ্ন পূরণের ইচ্ছা। কিছুটা গুছিয়ে ওঠার পর মাস ৩ আগে উদ্যোগ নেন চেয়ার তৈরির। চাঁচকৈড়ো বাজারের ফার্নিচার ব্যবসায়ী শামীম রেজা বাবুর কাছে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন সাইদুল। পরে ব্যবসায়ী শামীম রেজা তার কারিগর হাসিনুর রহমানকে দায়িত্ব দেন সাইদুলের নির্দেশনা অনুযায়ী চেয়ারটি তৈরির। ৮০,০০০ টাকা ব্যয়ে নির্মিত চেয়ারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে পারলেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে বলে জানান সাইদুল। ১২ কি ১৩ বছর বয়স, সেই সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জোহা কলেজ মাঠে একটা প্রোগ্রামে আসেন। সেখানকার আসার পরে সেখানে আমি যাই তার ভাষণ কাছ থেকে শুনি, দেখি। আর যে চেয়ারটিতে বঙ্গবন্ধু কন্যা বসেছিল সেই চেয়ারটি দেখে আমার মনের বাসনা জাগে সেই সময়, যে আমি যদি বাইসে থাকি জীবনে কোনো দিন এমন একটা চেয়ার তৈরি করে দিব তাকে, যেন গোটা বাংলাদেশের মানুষই আমাকে মনে রাখে। এই বাসনার থেকে আস্তে আস্তে বড় টাকা গোছাতে এই পর্যায়ে আসি আমি একটা সাজাই, চেয়ারটা কেমনভাবে তৈরি করা যায় এই পরিকল্পনা সাজাই, মিস্ত্রির সাথে বসি আলোচনা করি। এই চেয়ারটা আমি মিস্ত্রি দিয়ে বানাইনি, শুধু কাঁঠাল কাঠের পাকা কাঠ, সারি কাঠ দিয়ে বানাইলিছি। মিস্ত্রির সাথে আলোচনা করি, মোটামুটি ধরেন মিস্ত্রি ৩ মাস ধরে কাজ করে এই চেয়ারটা তৈরি করছে। আর এই চেয়ার তৈরি করতে আমার মনে করছেন পারবো না, পরে যাই হোক কেন্দ্র থেকে লোন টোন করে ৮০,০০০ টাকা খরচ করে এই চেয়ারটা তৈরি করছি। ব্যবসায়ী শামীম রেজা ও কারিগর হাসিনুর রহমান জানান, অনেক আবেগ নিয়ে সাইদুল তৈরি করিয়েছেন চেয়ারটি। এখন যদি প্রধানমন্ত্রী উপহারটি গ্রহণ করেন তাহলেই পূরণ হবে সাইদুলের স্বপ্ন। আসলে সাইদুল ভাই আমার কাছে আসছিল, এসে বলল যে ভাই আমার এরকম মনে একটা আশা আছে, আমি প্রধানমন্ত্রীকে একটা জিনিস দিতে চাচ্ছি। তাহলে আমি বললাম ভাই কি দেবেন? বলতে হচ্ছে যে আমি একটা চেয়ার দিতে চাচ্ছি, যে নৌকা দিয়ে হবে কিনা। তো আমি বললাম যে আচ্ছা হবে। তো উনি খুব কষ্টের সাথে দিন যাপন করে, তারপরে উনি আমাকে বলল, আমি বললাম ভাই এটা অনেক খরচ হবে, আপনার সম্ভব না। তো বললো ভাই সমস্যা না, আমি ব্যবস্থা করব। তো আমার লোকজন দিয়ে আমি মোটামুটি ৩ মাস কাজ করানো হয়েছে এটার উপরে। আমি ৩ মাস ধরে এই চেয়ারটা তৈরি করেছি। এই চেয়ারে মোট ২৪ পিস নৌকা আছে। আশা করতেছি সাইদুল ভাইয়ের যে আবেগ বা যে আশা নিয়ে তিনি তৈরি করছে, আশা করি প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করবে বা ওনার আশাকে শ্রদ্ধা অনুযায়ী দেখবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি তৃণমূলের সাধারণ একজন মানুষের ভালোবাসায় অন্যের জন্য প্রেরণার উৎস হবে বলে মনে করেন এলাকার মানুষ। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।